সুপ্রিয় দর্শক, আমরা আজকে এসেছি সিংগাইরে। ঢাকার পাশে মানিকগঞ্জ জেলা, আর মানিকগঞ্জ জেলার একটি সমৃদ্ধ উপজেলা হচ্ছে সিংগাইর। মূলত কৃষি প্রধান এলাকা হলেও এখানে কিন্তু গবাদি পশু পালনের একটি বিশাল ঐতিহ্য রয়েছে। সিংগাইরে গবাদি পশু পালনের ক্ষেত্রে অনেক পরিবার জড়িত। কেউ ছোট খামার করেন, কেউ এরকম বড় খামার করেন, আবার কেউ মাঝারি খামার করেন। আর সব ধরনের খামারই কিন্তু লাভজনক খামার হিসেবে ইতিমধ্যে প্রমাণিত। আমাদের আজকের অনুষ্ঠানের এই পর্যায়ে সিংগাইর থেকে ধারণকৃত গবাদি পশু খামারের সাফল্য নিয়ে একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি। গবাদি পশু পালন মানুষের আদিমতম পেশার মধ্যে অন্যতম। কৃষিকাজেরও আগে থেকে মানুষ গবাদি পশু পালন করেন এবং জঙ্গল থেকে গবাদি পশু ধরে এনে সেটাকে গৃহপালিত করার মধ্য দিয়ে মানুষ কিন্তু কর্মসংস্থানের ভিতর নিয়োজিত হন। সেরকম আদিম পেশাই হচ্ছে গবাদি পশু পালন। বাংলাদেশে অনেকেই কিন্তু গবাদি পশু পালন করেন আত্মকর্মসংস্থানের জন্য, বাণিজ্যিক উদ্দেশ্যের জন্য এবং আরও অন্যান্য যে উদ্দেশ্যগুলো আছে সেগুলোর জন্য। গবাদি পশু পালন করতে গিয়ে নানা রকমের জ্ঞান এবং প্রযুক্তি তাদেরকে অনুসরণ করতে হয়। গবাদি পশুর জন্য উপযুক্ত ঘর তৈরি, গবাদি পশুর জন্য খাদ্য ব্যবস্থাপনা, রোগ ব্যবস্থাপনা, এরকম অনেক রকমের জটিল কাজ কিন্তু উদ্যোক্তাদেরকে করতে হয়। এই উদ্যোক্তারাই কিন্তু একসময় সফল হন এবং তারা কিন্তু এরকমভাবেই তাদের খামারকে পরিচালনা করেন। আজকে আমরা সিংগাইর উপজেলার কয়েকজন উদ্যোক্তাকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দেব। যেমন আজিমপুর দক্ষিণ পাড়ার একজন উদ্যোক্তা আব্দুল কাদের এবং তার সহোদর রফিকুল ইসলাম। তারা 10টি গরু নিয়ে খুব চমৎকার এই খামারটি কিন্তু গড়ে তুলেছেন। এই খামারটি কিন্তু পুরোটাই মোটা তাজাকরণ বা হৃষ্টপুষ্টকরণের আওতায় তৈরি করা হয়েছে। 6 থেকে 7 মাস, 8 মাস, 9 মাস তারা এগুলোকে পালন করেন এবং কোরবানির ঈদের সময় বিক্রি করেন। আপনি যদি গবাদি পশুগুলোর দিকে তাকান তাহলে দেখবেন কত যত্নের সাথে এগুলোকে বড় করা হচ্ছে। মাটি ও মানুষের জনাব আতাউর রহমান মিটন কথা বললেন এই উদ্যোক্তাদের সাথে। এই যে তারা একটা পারিবারিকভাবে দুই ভাই তার ভাতিজা সবাই মিলে তারা এই খামারটি গড়ে তুলেছেন, তিল তিল করে তারা এখানে স্বপ্ন বুনে চলেছেন এবং এই খামারকে ঘিরেই তাদের জীবন জীবিকা অর্থনীতি তারা চলছে। এই সিংগাইর উপজেলাতে এই ধরনের অনেক খামার রয়েছে যারা খুব বড় উদ্যোক্তা নয়, ছোট মাঝারি উদ্যোক্তা। এই ছোট মাঝারি উদ্যোক্তারা কীভাবে সংগ্রাম করে তারা টিকে আছেন সেই গল্পগুলো জানবার জন্য আজকে আমরা তাদের সঙ্গে কথা বলছি। আপনারা তো পারিবারিকভাবে এই খামারটি করছেন, কতদিন হলো করছেন? 4 বছর। 4 বছর, আচ্ছা। খামার কি লাভজনক? খামার মোটামুটি লাভজনক। কতগুলো গরু আছে এখন আপনাদের? এখন এই 2টা ফার্মে 9টা গরু আছে। 9টা গরু আছে। সাধারণত এই কি 9-10 এর মধ্যে থাকে? 9-10 এর ভিতরেই থাকে। আচ্ছা, আপনারা এখানে কি গরু মোটা তাজাকরণ করেন? মানে ষাঁড় গরু? ষাঁড় গরু। আচ্ছা, মূলত ষাঁড় গরুর উদ্দেশ্য আর কি। ষাঁড় গরুটা কেন বেছে নিলেন? দুধের নয় কেন? অনেকে তো দুধের করে। অনেকে দুধের নেয়, কিন্তু আমরা তো ইয়াং বয়সের কারণে অন্য কর্ম করতে হয়। এটার পাশাপাশি যেমন ষাঁড় গরু, আচ্ছা, অন্য পেশার পাশাপাশি আপনারা এটা করছেন। আচ্ছা, ভাইদেরও তাই, অন্যদেরও তাই। আচ্ছা, আপনার অন্য পেশাটা কি? অন্য পেশাটা এখন বর্তমানে অন্য পেশাটা একটু গাড়ি চালাই, একটু কৃষিকাজ আছে, তার পাশাপাশি গরুর ফার্ম। আচ্ছা, আপনারও তাই কাদের ভাই? আচ্ছা, তো এই যে খামার বলা হচ্ছে যে খামার এখন অতটা লাভজনক হয় না, আসলে তো লোকসানও নয়, তো একটু লাভ ক্ষতির অঙ্কটা একটু বলবেন? কেন আপনাদের কি করলে আপনারা আরো লাভবান হতে পারতেন? লাভ আরেকটু হইতে পারতাম যদি নাকি খানা, যে গরুর দানাদার খাবার, ওইটার দামটা অনেক বেশি, এই জন্য লাভজনক একটু কমে আসতেছে। কিন্তু আগে ভালো ছিল। আগে ভালো ছিল কারণ কি? খাবারের দাম কম ছিল। আচ্ছা, তো খাবারটা কি নিজেরা তৈরি করা যায় না? যেমন আপনার প্রাকৃতিক খাবার, ঘাস বা অন্যান্য, এগুলো কি নিজেরা করা যায় না? হ্যাঁ, ঘাস তৈরি করা যায়, ঘাস খড় এটি, কিন্তু দানাদার খাবারটা তো সবটি তৈরি করা, দানাদার খাবারটা লাগবেই। এটা তো ওটা ছাড়া সম্ভব না। আচ্ছা, ওটা লাগবে। কৃষি অফিস, প্রাণী সম্পদ অফিস যেটা আছে, উপজেলা প্রাণী সম্পদ অফিস, তাদের সাথে কি আপনাদের নিয়মিত যোগাযোগ হয়? হ্যাঁ, তাদের সাথে নিয়মিত যোগাযোগ আছে। তারা নিয়মিতভাবে দেখছে, পরামর্শ দিচ্ছে, সব কিছু করছে, ভ্যাকসিন দিচ্ছে। আচ্ছা, তাতে করে কি আপনারা আশাবাদী যে আগামীতে খামার লাভজনক থাকবে, নাকি আপনারা ঝুঁকি অনুভব করেন? আগামীতে লাভজনক থাকবে, ঝুঁকি নাই, কিন্তু একটু কম থাকবে আর কি। কম থাকবে, কিন্তু চালিয়ে যাবেন তো? হ্যাঁ, ইনশাআল্লাহ। আপনার ভাতিজা এখানে রয়েছেন, ইয়াং বয়স,
তো এই ধরনের তরুণ উদ্যোক্তাদের জন্য আপনি কি পরামর্শ দেবেন, কি কি সাবধানতা তাদের অবলম্বন করা উচিত? তরুণ উদ্যোক্তার যেমন ওই গরু কেনার সময় দেখে কেনা লাগবো, তারপর মনে করেন দানাদার খাবার কি দেখে কিনবে? দেখে কিনবে, যার গরুটা সুস্থ আছে না অসুস্থ। আইনেশের অসুস্থ গরু বাড়িতে আনলে পরে ওটাও আরও বেশি হয়ে যাব, রিক্স হয়ে যাব, যেমন অ্যাক্সিডেন্ট হয়ে গেলে পরে ক্ষতি হয়ে যাব। তো এটা দেখে কিনতে হইব। তারপরে আবার আপনার ওই দানাদার খাবার পাশাপাশি আপনার ঘাস বেশি খাওয়াইতে হইব, দানাদার খাবার একটু কমাই দিতে হইব। তা আস্তে আস্তে এই যেভাবে করলে লাভজনক হইতে পারবো বেশি। দানাদার খাবার যদি একটু কমিয়ে দিয়ে ঘাস ঘাস বাড়ানো যায়, একটু তাহলে বেশি দিলে তাহলে একটু লাভবান বেশি হইতে পারবে। ভ্যাকসিনেশনের ব্যাপারটা, ভ্যাকসিনের যেমন টিকাদান, হ্যাঁ, যেমন গরু আনার পরে ওই যে জরা ভ্যাকসিন, যেমন গলফাস, এই গটি, এগুলি দিয়ে রাখতে হবে। এগুলি দিয়ে রাখলে তো গরু সুস্থ থাকবে। সাধারণত উপজেলা অফিস থেকে আপনারা এই সহযোগিতাটা হ্যাঁ পান? হ্যাঁ, না হলেও কি বাইরে পাওয়া যায় এই টিকাগুলো? কি বাইরে পাওয়া এগুলি যায়? বাইরেও পাওয়া যায়, কিন্তু উপজেলা স্বাস্থ্য হইতে যোগাযোগ থাকলে এটা ওই দিকটা দেখাশোনা করে। আচ্ছা, কাদের সাহেব, আপনার কাছে প্রশ্ন যে এই যে তরুণ, একই যেটা রফিক ভাইকেও করেছিলাম, যে তরুণ উদ্যোক্তা যারা, তারা কি দেখে আসবে এবং খামার পরিচালনার ক্ষেত্রে কি কি জিনিস লক্ষণীয় আপনার অভিজ্ঞতা? যারা নতুন উদ্যোক্তা আছে তারা গরু ফার্ম করবেন এবং গরু দেখে শুনে কিনবেন, এবং গরুর গতরে কোনো ঘা বা কোনো দাগ এসব আছে কিনা দেখে কিনবেন, এবং এনে আপনার সরকারিভাবে ভ্যাকসিন দিবেন। ভ্যাকসিন দিলে পরিচর্যা করলে এবং ঘর ভ্যাকসিন দিয়ে পরিচর্যা করবেন, তাতে অনেক ভালো থাকবে। এবং দানাদার খাবারের পাশাপাশি প্রাকৃতিক খাবার দিবেন। প্রাকৃতিক খাবার বেশি দিলে দানাদার কম লাগবে এবং গরু ভালো থাকবে। আর সব সময় ডাক্তারের সাথে আপনার যোগাযোগ রাখবেন। যোগাযোগভাবে করলে আপনার খামার উন্নত দিকে আসবে। প্রশিক্ষণ থাকাটা কি খুব জরুরি? কিছু বেসিক প্রশিক্ষণ? হ্যাঁ, বেসিক প্রশিক্ষণ থাকা জরুরি। আর আপনার ঘরে মেডিসিন মারবেন, ঘর ভালো করে ধুয়ে মেডিসিন মেরে পরিষ্কার করবেন। পরিষ্কার করলে ঘরে কোনো জীবাণু বা গরুর পায়ের সমস্যা হবে না। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন খামার একটা খুব বড় শর্ত, ওটা মানতে হবে। জি, অনেক ধন্যবাদ কাদের সাহেব, রফিক সাহেব, এবং আপনাদের পরিবারকে আমরা শুভেচ্ছা জানাই। আপনাদের এই যে খামার উদ্যোগ, এটা সফল হোক, এবং আপনাদের মতো খামারিরা যারা আছে, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সকল খামারিদেরকে এই আহ্বানটা জানাতে চাচ্ছি। আজকে কাদের ভাই এবং রফিক ভাইয়ের কাছ থেকে যে কথাগুলো আমরা জানলাম, যে খামারের পরিচ্ছন্নতা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। খামারের দানাদার খাবারের পরিমাণ কমিয়ে যদি আমরা প্রাকৃতিক খাবার বেশি বাড়াতে পারি, তাহলে সেটা আমাদের লাভের মুখ দেখাতে পারে। এবং অবশ্যই গরুর পরিচর্যাটা ঠিকমতো করতে হবে এবং দেখে শুনে গরু কিনতে হবে। দেখে শুনে বুঝে যদি আমরা কাজ করি, তাহলে আমাদের সাফল্য ধরা দেবেই। একই গ্রামের আরেকজন উদ্যোক্তা রাশেদা আক্তার, একজন মহিলা গৃহবধূ, কিন্তু চমৎকার করে 3টি গবাদি পশু তিনি পালন করছেন। খুব ঝকঝকে তকতকে একটি পরিবেশের মধ্যে তিনি কিন্তু গবাদি পশুগুলোকে বড় করে তুলছেন। নিয়মিত পরিচর্যা, রোগ ব্যবস্থাপনা, খাবার ব্যবস্থাপনা, সব কিছুর মধ্য দিয়ে তিনি এই খামারকে লাভজনক করেছেন। বেশ কয়েক বছর ধরেই কিন্তু তিনি এই গবাদি পশুগুলো পালন করে থাকেন। তার এখনও অনেক বেশি গবাদি পশু পালন করার সক্ষমতা থাকলেও তিনি ঘর সংসারের সমস্ত কাজ শেষ করার পরেই গবাদি পশু পালন করেন এবং এর জন্য অতিরিক্ত লোক তিনি নিয়োগ করেননি। স্বাভাবিকভাবেই এইটি তার জন্য একটি লাভজনক কর্মকাণ্ড হিসেবে সকলের কাছে প্রমাণিত হয়েছে। রাশেদার সাথেও কথা হলো আমাদের। আমরা রাশেদ ডাক্তারের কাছে একটু জেনে নেই, এখানে কয়টা গরু পালন আপনি? 3টে গরু। আপনার খামারের বয়স কত? 4 বছর। 4 বছর। খামার কি লাভজনক? খামার লাভজনক। 4 বছরে আমার একটা গরু কেনার মতো পয়সা হয়েছে, কিন্তু আমি খামার ছোট, এই জন্য কিনতে পারি। জায়গা ছোট, সেই জন্য। হ্যাঁ, জায়গা ছোট, সেই জন্য। কিন্তু আপনি চাইলে 8টা পালন হ্যাঁ, করতে 8টা পারেন। 10টা পালতে পারি। আমাদের দেশে তো নারীরা সাধারণত এরকম গবাদি পশু পালনে আসতে চায় না, আপনি কেন না, আসলেন? আমার অনেক শখ। আপনার অনেক শখ? আমার অনেক শখ, শখের বশতই আমি এটা পালতে গেছি। আচ্ছা, গরু আপনাকে খুব ভালোবাসে না? হ্যাঁ। আপনি আদর করছেন, ওরাও আপনাকে? ওরা বেশ- সারাদিনই চায় আমি এখানেই থাকি, ওরা তাকায় চায় থাকে, আপনি এখানে থাকেন? তাকায় থাকে আচ্ছা, ওদিক দিয়ে। আচ্ছা, খুব সুন্দর। আসলে প্রাণী, আমরা বলি যে অবুঝ প্রাণী না, জি। বা অবলা প্রাণী, কিন্তু অবলা হলেও আসলে ওদের আবেগ রয়েছে। এই যে দেখেন। এবং সেই কারণেই আমাদের এই যে কোরবানির সময় বলা হয় যে তোমার যে ভালোবাসার গরুটা, সেটা তুমি কোরবানি দাও। আসলে ওদের সঙ্গে থাকতে থাকতে একটা মায়া জড়িয়ে যায়। তো আপনি একটু বলবেন কি যে আমাদের মেয়েরা কি এই সমস্ত খামার করার জন্য তাদেরকে এগিয়ে আসা উচিত? অনেকে সাহস করে না, সেই জন্য এই কথাটা না, প্রশ্ন করছি।
মানে বেকারত্ব দূর করার জন্য আমাদের প্রতিটা ঘরে ঘরে স্বামী অথবা স্ত্রী দুইজনই কাজ করা উচিত। যেহেতু আমরা বলি যে সংসার হচ্ছে নরনারী দুজনের, সুতরাং দুজনে মিলেই যদি এরকম সংসারের অন্যান্য কাজকর্মের পাশাপাশি গবাদি পশু পালন কিংবা হাঁস মুরগি পালন ইত্যাদির দিকে জোর দেয়, তাহলে তো একটা সংসারের সমৃদ্ধি আসতে পারে। জি জি। এবং আপনার সংসারের সমৃদ্ধি এসছে। 8টা গরু কেনার মতো সামর্থ্য আপনার হয়েছে, দর্শক মণ্ডলী আপনারা বুঝতে পারেন যে তার অর্থনৈতিক স্বাবলম্বিতার কতটা মজবুত হয়েছে, তাই না? আমাদের দেশের অনেকেরই এইরকম অবস্থা নাই। আমরা আপনার কাছ থেকে সব জেনে অনুপ্রাণিত হলাম। এমনি আপনার কোনো চ্যালেঞ্জ আছে আপনি সরকারের কাছে বলতে চান? বা সরকারের কাছে বলতে চাই এটাই যে আমি স্বাস্থ্যসম্মত খাবার খাওয়াইছি এবং প্রাণী অফিস থেকে যত ধরনের সেবা, সব ধরনের সেবা আমি পাইছি। এই জন্য চাই যে সামনের দিনগুলোতে যিনি পাই। আর আমরা জনগণের কাছে আমার আশা যে অনেক পরিশ্রম করে বা করে যে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ায় যে গরুগুলি পালছি আমি, গবাদি পশু, এটা যিনি ন্যায্য মূল্য পাই। আপনি ন্যায্য মূল্য চান? হ্যাঁ, রাইট রাইট। না, মাশাআল্লাহ, আপনার গরুগুলো খুব সুন্দর। পাইকার দেখানো শুরু হয়েছে? হ্যাঁ, হয়েছে না? আচ্ছা, আশা করি ন্যায্য মূল্য আপনি পাবেন। ন্যায্য মূল্যটা আমরা নিশ্চিত করতে চাই। ভোক্তাদের কাছে অনুরোধ যে আমরা যেন কৃষকদের, বিশেষ করে উদ্যোক্তাদের কথা বিবেচনা করে যতটা সম্ভব আমরা যেন তাদের পাশে এসে দাঁড়াই। এবং সরকারের কাছে নিঃসন্দেহে আমরা দাবি রাখবো যে সরকার এই সকল ক্ষুদ্র উদ্যোক্তাদের যতটুকুভাবে সম্ভব সহযোগিতা করবেন। আমরা সেই প্রত্যাশায় মাটি ও মানুষ টিম। এই যে বিশাল খামারটি আমরা দেখছি, এটির মালিক হচ্ছেন জনাব ফয়সাল বিন মালেক। 107টি ষাঁড় গরু নিয়ে তিনি চমৎকার খামার করেছেন। এখানে একদিকে রয়েছে শঙ্কর জাতের গরু, একদিকে রয়েছে বিদেশি গরু, আরেকদিকে রয়েছে দেশি গরু, বিভিন্ন আকারের গরু, এবং সব মিলিয়ে কিন্তু এটি একটি লাভজনক গবাদি পশুর খামার। তিনি নিজের 50 বিঘা জমিতে ঘাসের চাষ করেছেন এবং ঘাস ভিত্তিক খাবার ব্যবস্থাপনার কারণেই কিন্তু তিনি তার খামারকে লাভজনক করতে পারছেন। সিংগাইরের প্রাণী সম্পদের এই যে অগ্রগতি, এই বিষয় নিয়ে কথা হলো ডক্টর মোহাম্মদ সাজিদুল ইসলামের সাথে, যিনি প্রাণী সম্পদ কর্মকর্তা সিংগাইর উপজেলার। এখন কথা বলছি এই সিংগাইর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর সাজিদুল ইসলামের সঙ্গে। ডক্টর সাজিদুল ইসলাম, আপনাকে মাটি ও মানুষ টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। ধন্যবাদ আপনাকেও, শুভেচ্ছা আপনাকেও। জি, আমরা সকলেই জানি যে সিংগাইর উপজেলা প্রাণী সম্পদের একটি সমৃদ্ধ জনপদ। একটু আমাদেরকে বলুন যে এখানকার বাস্তবতাটা কি? আচ্ছা, ধন্যবাদ। সিংগাইর উপজেলা সত্যিই একটি আমাদের প্রাণী সম্পদের সমৃদ্ধ একটি উপজেলা। আমাদের এখানে প্রায় গবাদি পশুর মধ্যে প্রায় 2.25 লক্ষ আমাদের গাভী এবং ষাঁড় গরু আছে। এর মাঝে প্রায় 79,000 গাভী আমাদের এখানে লালন পালন করা হচ্ছে এবং প্রায় 1,10,000 আমাদের এখানে ষাঁড় গরু লালন পালন করা হচ্ছে। এছাড়াও আমাদের প্রায় মুরগি আছে 4,30,000-এর মতো। এর মাঝে আমাদের দেশি মুরগি আছে 3 লক্ষ, আমরা লেয়ার মুরগি রেখে আছে 40,000, ব্রয়লার আছে 40,000 এবং আমাদের সোনালী মুরগি আছে 50,000। আমাদের হাঁস আছে 30,000-এর মতো এখানে। এছাড়াও ছাগল আছে আমাদের প্রায় 73,900। এই সবগুলোই আসলে মূলত আসলে ইন্ডিকেট করে যে আমাদের সিংগাইর প্রাণী সম্পদ আসলে কতটা সমৃদ্ধ। কী পরিমাণ মানুষ এটার সঙ্গে জড়িত, বিশেষ করে খামারের সংখ্যা কত? আমরা গবাদি পশুর কথাটাই যদি আসি। আচ্ছা, এখানে আমাদের কয়েক ধরনের খামারি বা ক্যাটাগরি আছে, সেটা আমি যদি বলি। প্রথমত হচ্ছে যে আমাদের যদি বড় খামারের সংখ্যা বলি বা আমাদের রেজিস্টার্ড খামারি বলি, আমাদের রেজিস্টার্ড খামারের সংখ্যা আছে 38টা এবং এখানে আপনার 10টা থেকে শুরু করে প্রায় 200টার মতো করে গরু আছে তাদের। এছাড়াও নন রেজিস্টার্ড অথবা আমাদের 10টার নিচে যে সমস্ত গরু, এখানে প্রায় 20,000 লোক আমাদের বা 20,000-এর মতো আছে খামার। এবং আরেকটা জিনিস হচ্ছে সেটা হলো একদম ছোট ছোট বা প্রান্তিক খামারি যেগুলো, সেখানে প্রান্তিক খামারিরাও প্রায় কয়েক হাজার এটার সাথে জড়িত আছে। তার মানে এটা তো একটা অর্থনীতির দিক থেকে যদি চিন্তা করি তাহলে একটা বিশাল একটা অর্থনীতি। জি, এখানে একটা অনেক বড় একটা অর্থনীতি এটার সাথে জড়িয়ে আছে। আমরা শুধু যদি কোরবানিকে চিন্তা করি, এই বা আমাদের যে আসন্ন কোরবানি আসতেছে 2025-এর, এই কোরবানি ঈদেই আমাদের এখানে প্রায় 1,10,000 গরু হৃষ্টপুষ্টকরণ করা হচ্ছে। এর মাঝে আমরা এখানে লোকালি কোরবানি হয় প্রায় 13,000-এর মতো
সেটা বাদে বাকি গরুগুলো আমরা কিন্তু বিভিন্ন জায়গায় অথবা ঢাকা শহরে কিন্তু আমরা দিতে পারি, এটা আমাদের সারপ্লাস। এখানে 3 ধরনের আমি যদি চিন্তা করি তাহলে একটা হলো দুধের গাই, এখানে প্রচুর দুধ উৎপাদন হয়, দুধের গাই যেগুলো ঢাকা শহরে যাচ্ছে। আরেক ধরনের হচ্ছে ঢাকা শহরে সারা বছর যে মাংসের সরবরাহ, তাই না, প্রতিদিনই তো সেখানে মাংস বিক্রি হচ্ছে, সেটার একটা সরবরাহ এই অঞ্চল থেকে যাচ্ছে। এবং কোরবানির কথা আপনি বললেন, সেটা একটা বিশেষ একটা বাজার। তো সেই জায়গা থেকে আমরা নিরাপত্তার সেই জায়গাটা একটু আপনার কাছে যদি জানতে চাই। আচ্ছা, ধন্যবাদ। নিরাপদতা যদি বলেন তাহলে আমরা বলবো যে আমরা নিরাপদ খাদ্য বা আমাদের প্রাণীজ আমিষ উৎপাদন নিয়েই কাজ করে যাচ্ছি। এই ক্ষেত্রে আমি সবাইকে যা বলতে চাই বা একটা জিনিস জানাতে চাই যে সিংগার উপজেলায় যে সমস্ত গরুগুলো পালন করা হচ্ছে বিশেষ করে কোরবানি উপলক্ষে, এগুলা 100% নিরাপদ। তার কারণ আমরা এই ক্ষেত্রে কিছু কর্মসূচি হাতে নিয়েছি, যেটা আমাদের স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী কিছু কর্মসূচি ছিল। এই সমস্ত কর্মসূচিগুলো আমরা নিবিড়ভাবে পালন করেছি এবং আমরা প্রতিটা খামারির কাছে আমরা ডোর টু ডোর গিয়েছি, আমরা ভ্যাকসিন নিয়ে গিয়েছি, আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি, আমরা তাদের সাথে উঠান বৈঠক করেছি, আমরা তাদেরকে প্রশিক্ষণও দিয়েছি যে কিভাবে নিরাপদ মাংস উৎপাদন করতে হবে অথবা নিরাপদ দুধ কীভাবে উৎপাদন করতে হবে। সেই দিক থেকে আমি যদি বলি যে সিঙ্গারের থেকে যে সমস্ত গরুগুলো উৎপাদিত গরু, এগুলা 100% নিরাপদ এবং যে কেউ এটা নিশ্চিন্তে খেতে পারবে। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাদেরকে নিশ্চয়তা দিচ্ছেন, বিশেষ করে সিঙ্গাইরের গবাদি পশু নিরাপদ। কিন্তু কৃষক তো বলছে যে তার চাষাবাদ লাভজনক হচ্ছে না, গবাদি পশু পালনের অনেক ব্যয়বহুল এবং সেই তুলনায় সে বাজার পায় না। এই কথাটার ভিত্তি কতখানি আছে আপনার দৃষ্টিতে? হ্যাঁ, এটা অনস্বীকার্য যে আসলে আমাদের দেশে খাদ্যের মূল্যটা একটু বেশি, সেই হিসেবে কৃষকের উৎপাদন খরচও বেশি পড়ে যায়। তবে এই ক্ষেত্রে কিন্তু কিছু উৎপাদন খরচ কমানোর প্রক্রিয়া কিন্তু আসলে কৃষকের হাতেই আছে। আমাদের দেশে যেমন একটা প্র্যাকটিস শুরু হয়ে গেছে যে আমাদের দানাদার খাদ্যটাকে বেশি দেওয়া, আমরা রাফেজ অথবা ঘাস লতাপাতাকে আমরা কম দিই, কিন্তু গরুকে কিন্তু আমার রাফেজের উপরে রাখতে হবে, দ্যাট মিনস আমাদের ঘাস লতাপাতার উপরে। তার কারণ আল্লাহ তাআলা গরুর পাকস্থলীটা তৈরি করে দিয়েছেন এই ঘাস লতাপাতার জন্য। এই ক্ষেত্রে তাদেরকে আমরা সবসময়ই মোটিভেট করছি যে তারা যেন এই দানাদার খাদ্য থেকে সরে এসে তারা যেন রাফেজ ঘাস লতাপাতার দিকে বা এগুলাতে আগায়। এবং এর ক্ষেত্রে কিন্তু আমাদের সরকারিভাবে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে প্রাণী পুষ্টির উন্নয়নে। সেখান থেকে আমরা সিঙ্গার উপজেলায় প্রায় 600 খামারিকে আমরা প্রশিক্ষণ দিয়েছি ঘাসপাড়া ইয়ের উপরে, চাষাবাদের উপরে। এবং এছাড়াও আমরা কিছু খামারিকে নগদ আর্থিক সহায়তা দিয়েছি যে তারা সে ঘাস উৎপাদন করবে, ঘাস চাষাবাদ করবে এবং সেই ঘাসটাকে তারা সম্প্রসারণও করবে। সুতরাং আমরা এবং এর ফলে কিন্তু আমাদের সিঙ্গার উপজেলায় ঘাসের চাষাবাদও বেড়েছে এবং আমাদের খামারিদের মাঝে কিন্তু ঘাস খাওয়ানোর আগ্রহটাও তৈরি হয়েছে। এটা একটা। আর একটা হচ্ছে যে কিছুটা আশঙ্কা থেকে যায় যে খাদ্য খরচ বেশি বা কৃষক লাভ পাচ্ছে না, তবে এর জিনিসটা মনে হচ্ছে পুরোটা সত্য নয়, আংশিক সত্য কিন্তু পুরোটা সত্য নয়। কৃষক মোটামুটি ভালো দাম পাচ্ছে, ভালো দাম পাবে। তার বাজারে তো মাংসের দাম বেশি, বাজারে এখন মাংসের দাম ভালোই আছে। আমরা আশা করতেছি যে কৃষকরা ঈদেও ভালো একটা দাম পাবে, সুতরাং তাদের খুব একটা সমস্যা হবে বলে আমার মনে হয় না। আর অলরেডি কিন্তু আমাদের দেশে দানাদার খাদ্যের দাম কিছুটা কমে গিয়েছে, এতেও কিন্তু এই সুফলটাও কিন্তু কৃষকরা ভোগ করবে। ধন্যবাদ ডক্টর সাজুল ইসলাম আপনাকে। আপনি সিঙ্গাইর উপজেলা প্রাণী সম্পদের অভিভাবক হিসেবে আমাদেরকে যে আশার বাণী শোনালেন এবং আপনার উপজেলায় প্রাণী সম্পদের সমৃদ্ধির জন্য আপনারা নিরলসভাবে কাজ করছেন, তাতে করে আমরা আশা করি যে আমাদের ভোক্তারা তারা নিরাপদ মাংস পাবে এবং তাদের প্রাণীজ আমিষের চাহিদা পূরণ হবে এবং একই সাথে আমাদের যারা উৎপাদক বা উদ্যোক্তা রয়েছেন তারাও আপনি যে পরামর্শগুলো দিলেন আশা করি সেটা কাজে লাগিয়ে তারাও লাভবান হতে পারবে। আপনার সাফল্য কামনা করছি। মাটি ও মানুষের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, আসলে গবাদি পশুর খামার করা কিন্তু লাভজনক একটি কাজ হলেও এর পেছনে কিন্তু অনেক যত্ন দরকার, কারণ পুরো কাজটাই হচ্ছে প্রাণ নিয়ে। এদের জীবন আছে, এদের রোগবালাই হয়, এদের পরিবেশ সুন্দর হতে পারে, অসুন্দর হতে পারে।
আমরা যদি পরিবেশকে সুন্দর রাখতে পারি, আমরা যদি রোগমুক্ত পরিবেশকে নিশ্চিত করতে পারি, আমরা যদি সুষম খাবার দিতে পারি এবং তাদেরকে যত্ন নিয়ে পালন করতে পারি, তাহলে গবাদি পশুর খামার এখনও কিন্তু লাভজনক ব্যবসায়। আমরা আশা করব সিংগাইরের এই যে সফলতা, এই ধরনের উদ্যোক্তাদের যে সফলতা, এই সফলতাগুলো অন্যান্য অঞ্চলের উদ্যোক্তাদেরকে অনুপ্রাণিত করবে এবং তারাও এরকম লাভজনক খামার পরিচালনা করবেন। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে। অনুষ্ঠান জুড়ে আমরা কৃষকদের কথা শুনেছি, উদ্যোক্তাদের কথা শুনেছি, কর্মকর্তাদের কথা শুনেছি এবং সকলের কথার মধ্য দিয়ে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি আধুনিক প্রযুক্তি এবং কলাকৌশল সেগুলোকে ঠিকমতো অনুসরণ করা গেলে আমরা কৃষিক্ষেত্রে অগ্রগতি অর্জন করতে পারবো। এই অগ্রগতি অর্জন আমাদের সকলের জীবনে নিশ্চিত, এই প্রত্যাশা করে শেষ করছি আমাদের আজকের এই অনুষ্ঠান। সকলকে ধন্যবাদ।